প্রতিনিয়ত নিজেকে অন্য নারীর শরীরে জড়াও আর বিয়ে করতে চাও পদ্মাশীল নারী। প্রেমিকার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় নিজের হবু বউ সাদিয়ার আগমনে চমকে উঠল রাফিন। সাদিয়া এখানে কি করছে? আরও জানলই বা কিভাবে রাফিন এখানে আসে? কোনো রকমের নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় রাফিন বলে উঠল, সাদিয়া, তুমি ভুল করছো। আমার কোনো দোষ নেই। এই মেয়েই আমাকে এখানে নিয়ে এসেছে। আমাকে বিশ্বাস করো। আমার যা বোঝা তা বোঝা হয়ে গেছে। তুমি বাচ্চা নও রাফিন, যে তোমাকে যে যা বোঝাবে তুমি তাই বুঝবে। সাদিয়া, আমার কথাটা শোনো। রাফিনের শরীর শুধুমাত্র একটা চাদরে আবৃত ছিল। কথাটা বলার সময় কিছুটা এগিয়ে এলে কোমরের নিচ থেকে চাদরটা সরে গেল। সাদিয়ার সাথে সাথেই অন্য পাশে ঘুরে গেল। রাফিনও অপ্রস্তুত হয়ে যায়। আজ থেকে তুমি আমার কিংবা আমার পরিবারের সাথে আর কোনো যোগাযোগ তুমি রাখবে না রাফিন। কে এই মেয়ে রাফিন? তুমি আমাকে ঠকাচ্ছ। রাফিন সজোরে থাপ্পড় মারল রমার গালে। রমা হতভম্ব হয়ে গেল রাফিনের এরূপ আচরণে। কিসের ঠকানো? তুই আমাকে বশ করে এখানে আনছিস। আমি সাদিয়াকে ভালোবাসি। ও আমার হবু বউ। মানে? 4 বছরের সম্পর্ক তুমি আমার সাথে, আর তুমি বলছে বোরকা পরা খ্যাত কিসিমের মেয়েটা তোমার হবু বউ? তুমি কি পাগল হয়ে গেছ? রাফিন আবারও একটা থাপ্পড় মারল রমার গালে। পশা গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। একদমই ওকে খ্যাত বলবি না। খ্যাত ও না। ওর মধ্যে যা আছে তার কিছুই তোর মধ্যে নেই। তোর মধ্যে তো ভার্জিনিটিও নেই। মুখ সামলে কথা বলো রাফিন। এই, কিসের মুখ সামলাবো? তুই তো আজ আমাকে এখানে নিয়ে এসেছিস। রাফিনের কথা থেমে গেল সাদিয়ার কথায়। দুনিয়া কত সহজ, তাই না রাফিন? 4 বছর একটা মেয়ের সাথে প্রেম করবে আর তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবে, কিন্তু তোমার বউকে হতে হবে ভার্জিন। ভার্জিন মেয়ে বিয়ে করার কি যোগ্যতা আছে তোমার? সাদিয়া, তুমি কিন্তু নিজের সীমা অতিক্রম করছো। যোগ্যতা মানে কি? কি যোগ্যতা নেই আমার? আর ছেলেদের ভার্জিনিটি বলতে কিছুই হয় না, তাই নাকি? খুব ভালো তো। তোমার যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভুলেও এরপর থেকে আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। কথাটা বলেই হোটেল রুম থেকে বেরিয়ে গেল সাদিয়া। পিছন থেকে অনেকবার রাফিন ডাকলেও তার ডাক আর শুনল না সাদিয়া। অনেক সাধ করে বড়লোক বাপের একমাত্র ছেলের সাথে বিয়ের জন্য সম্বন্ধ করেছিল সাদিয়ার, আর সেই ছেলেটা ছিল রাফিন। সাদিয়া রাজি হয়নি রাফিনকে বিয়ে করতে, কারণ রাফিন ছিল খুবই ছন্নছাড়া মনোভাবের। সাদিয়া সবসময় চাইতো তার স্বামী হবেন একজন বড় মাওলানা, যে হবে আমাদের নবীর মতো স্ত্রীর প্রতি যত্নশীল এবং ভালোবাসাময় একটি মানুষ। নিজের আপত্তির কথা ভাইকে জানাতেই তেড়ে উঠল সে। আজকালকার যুগে কে তোরে টাকা ছাড়া গড়ে তুলব? ওরা বড়লোক মানুষ, তোকে মাগনা গড়ে তুলতে চাইছে। চুপচাপ বিয়ে করে নে। বিয়ের পর জামাইরে নিজের মন মতো বানাই লইস। ভাইয়ের মেজাজের উপর আর কোনো কথা বলার সাহস হয়নি সাদিয়ার। সাদিয়াও রাজি হয়ে গিয়েছিল বিয়েতে। আজ তার এক বান্ধবী সাফা বলল সে নাকি রাফিনকে কোনো এক মেয়ের সাথে হোটেলে ঢুকতে দেখেছে। সাদিয়া সেখানে গিয়ে জানতে পারল রাফিন তাদের রেগুলার কাস্টমার। আর তারপরে সাদিয়া সাক্ষী হলো এসব বিভৎস ঘটনার। সাদিয়া রাফিনকে আর যোগাযোগ করতে মানা করেছে। রাফিক যোগাযোগ না করলেও ওর ভাই মনে করবে বড়লোক ছেলে পোল্টে নিয়েছে। কিন্তু রাফিন যদি যোগাযোগের চেষ্টা করে তাহলে কি হবে? আচ্ছা, ওর ভাই যদি এ ছেলে চরিত্র সম্পর্কে জানতে পারে, তাও কি সাদিয়ার সাথেই বিয়ে দিবে তার? সে কি এতটাই বোঝা হয়ে গেছে ওর ভাইয়ের সংসারে? বাসায় ফিরতে সমস্ত ঘটনা তার মায়ের কাছে বলল সাদিয়া। তার মা কেমন যেন দোটানায় রয়েছে। এত বড় বাড়িতে মেয়ের বিয়ের সম্বন্ধ হচ্ছে, তা কি এভাবে ভেঙে দেওয়া ঠিক হবে? এর মাঝেই ঘরে ঢুকলো সাদিয়ার ভাই। সে ইতিমধ্যে কিছু কথা শুনে নিয়েছে। ঘরে ঢুকে গামছায় গাম মুছতে মুছতে বলল, পোলা মানুষের ওইসব দোষ একটু একটু থাকেই। ওইসব বিয়ের পর ঠিক হয়ে যাইব। তুমি সব জেনে বুঝো আমারে ওরকম একটা লোকের সাথে বিয়ে দিতে চাও? হ, দিবার চাই। কইলাম না, পোলাগো ওইসব দোষ বিয়ের আগে একটু একটু থাকে, পরে ঠিক হইয়া যায়। কিন্তু ভাই, আমি তো এমন ফোলা বিয়ে করতে চাই না। বিয়ে কি তোর পছন্দ মতো হইব রে? পছন্দ মতো বিয়ে করতে চাইলে টাকা লাগে। তোকে বিয়ে দিতে কই টাকা পাবো? টাকা কি গাছের পাতা যে তোরে ছিঁড়ে আনিয়া দিমু? নাকি তোর মরা বাপে আইয়া তোকে টাকা দিয়ে যাইব? সি সি, তুমি এগুলো কি কও? আমার বাপ কি তোমার বাপ না? নিজের বাপকে নিয়ে কেউ এভাবে কথা বলে? তুই আমার কথা শিখাবি এখন? মাস্টারনি হইছস? একটু লেখাপড়া কইরাই এত দেমাক? ভুলে যাস না, আমার রক্ত জল করার টাকা দিয়ে তুই লেখাপড়া করছস। তোর মরা বাবা এসে দিয়ে একটা টাকাও দিয়ে যায় নাই। সে খালি আমার গাড়ে তোর বিয়ে দেওয়ানের একটা বোঝা ছাপাইয়া দিয়ে খালাস হইছে। আর কোনো কথা না বলে ঘর থেকে প্রস্থান করলো সে। কষ্টে সাদিয়ে চোখে জল চলে আসে। আজ তার জন্য তার মরহুম প্রীতাকে কুকথা বলল তার নিজেরই আপন ভাই।
সাদিয়া কিছু না বলে গোসল করতে চলে যায়। এই গ্রামে একমাত্র ওদেরই ভূগর্ভস্থ পানি ব্যবহার করার মোটর রয়েছে। এটা অবশ্য সাদিয়ার বাবাই বেঁচে থাকতে করে গিয়েছিল। সাদিয়া ইচ্ছা মতো শরীরে পানি ঢালতে শুরু করলো, খুব জোরে। বাহিরেও নিশ্চয় পানির আওয়াজ যাচ্ছে। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কেন যেন আজ সে পরিবারের বোঝা। মেয়েদের 18 বছর হলেই কি বোঝা নামিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সবার মা বাবা? যদি না হয় তাহলে ওর মা কেন এসবের প্রতিবাদ করে না? ভাই কেন কোনো মতে তাকে বিদায় করতে চায়? নিজের পড়ালেখার খরচ টিউশনি করে চালায় সাদিয়া, শুধু খাওয়াটাই ওর ভাইয়ের। এতেও কি এতটাই বেশি সমস্যা হয়ে যায়? ও কি আসলেই খুব বেশি খাবার খায়? এইসব কথাই যখন ভাবছিল তখনই বাহির থেকে ওর ভাইয়ের কণ্ঠস্বর পাওয়া গেল। মা, ওরে পানি কম খরচ করতে কও। পানির মোটরে যে এত টাকা বিল আসে, সব আমারই দিতে হয়। টাকা কামাইতে কষ্ট আছে, এমনি কষ্ট করতে পারুম না আর। ভাইয়ের এমন কথা শুনে হতাশ হয়ে ডুকরে কেঁদে উঠল সাদিয়া। ভার্সিটিতে গিয়ে ক্লাসরুমের কর্নারের দিকে একটি বেঞ্চে বসে রইল সাদিয়া। সাফা, নিশা ছাড়া আর অন্য কোনো বন্ধু নেই তার। সাদিয়া পরিপূর্ণ পর্দা করায় সবার কাছে সে খ্যাত নামে পরিচিত। এতে অবশ্য সাদিয়ার কোনো ক্ষোভ নেই। আল্লাহর রাস্তায় আসলে কত বাধার সম্মুখীন হতে হয়। সাফা, নিশাও সাদিয়ার মতোই পর্দা করতে ভালোবাসে, তাই সাদিয়ার সাথে তাদের মিলে যেতে দেরি হয়নি। কিছুক্ষণ পরেই সাফা এসে বলল সাদিয়ার পাশে, সেই ছেলেটা কি সত্যি রাফিন ছিল? হুম। এখন কি তুই বিয়েটা ভেঙে দিয়েছিস? সাদিয়া দুচোখ ভরে এলো। সে নিজের জীবনটা কেমন তাসের পাতার মতো মনে হচ্ছে তার। যার যখন খুশি সে পাতা দিয়ে ঘর বানাবে, আবার যার যখন খুশি সে ঘর ভেঙে দিবে। সাফা হয়তো সাদিয়ার দুঃখের কারণ বুঝতে পারল, তাই সান্ত্বনা দেওয়ার জন্য ওর কাঁধে হাত রাখল। তবে সান্ত্বনা দেওয়ার মতো বাসা সে খুঁজে পেল না। সাদিয়া বাসায় ফিরে গেল। ঘরের মাঝে পিনপতন নীরবতা চলছে। কোনো এক নীরবতাকে খুব ভয় পায় সাদিয়া। এই নীরবতা যেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। এই নীরবতা এসে সবসময় সাদিয়ার জীবনের সব উলট পালট হয়ে যায়। সাদিয়া ঘরে ওর মা ও ভাই বসে রয়েছে। ওই, তুই রাফিনেরে কি কইছস? আমি আমি ওরা কি বলবো? কি বলবো মানে? আজও বাড়ি থেকে ফোন দিয়ে বিয়েতে না কইরা দিছে। এর পিছনে নিশ্চয় তোর হাত আছে। তুই কইরা বল ওরে কি কইছস? ভাই, তোর কথা আমি শুনবার চাই না। তুই রাফিনরে কি কইছস ওইটা বল। আমি ওকে বলেছি যেন ও আমাদের সাথে আর কোনো যোগাযোগ না রাখে। ও রাখবো না কেন? তাহলে তোর বিয়ে কে করব? এতই যদি কথা কবি, তাহলে নিজের পছন্দে নিজের টাকা দিয়ে বিয়ে কর গিয়ে। তোর বিয়ে যৌতুক কে দিব? যৌতুক দিবা কেন? আমি তো চাই আমার বিয়ে কোনো মাওলানার সাথে হোক, আর ওনারা তো যৌতুক নেয় না। তোরে কোন মাওলানা বিয়ে করতে আইব? কি যোগ্যতা আছে তোর মাওলানা বিয়ে করার? তুই আইজি যাই মেয়ের আপিনের লগে সব ঠিকঠাক করে আসবি, না হলে তোর থেকে আমার বাসার কোনো বাত নেই। আমি ওই জঘন্য লোকটার কাছে মাপ চাইব? ওই জঘন্য লোক কারে বলস? ওদের বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতাও কি তোর আছে? তোর ভাগ্য ভালো তোরে তারা বিয়ে করতে চাইছে। যা বাইর হয়ে যা আমার বাড়ি থেকে। ওর কাছে মাপ চাইয়া পরে আসবি। সাদিয়া অবাক চোখে তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে। ও কি আসলেই এতটা বোঝা যে ওকে ঘাট থেকে নামাতে তারা এত ব্যস্ত? বাসা থেকে বেরিয়ে এলো সে। সকালে খেয়ে এসেছে, এখন বেলা 3টে। এখনও সাদিয়ার পেটে কিছু পড়েনি। আজ টিউশনির বেতন পেয়েছে সাদিয়া, কিন্তু সেখান থেকে যদি খেয়ে নেয় তাহলে বই টাকা কেনার টাকা আর হবে না। সাদিয়া রাস্তার পাশে একটা ফুটপাতে বসে পড়ল। কি অদ্ভুত তার জীবন। কিছুটা দূরে সে সাফা নেশাকে দেখতে পেল। কোচিং শেষ করে নিশ্চয় ফিরে যাচ্ছে বাসায়। কিরে, তুই এখনও এখানে বসে আছিস কেন? ভাই বাসা থেকে বের করে দিয়েছে। বলেছে রাপিনের কাছে মাপ না চাইলে আমাকে আর ঘরে তুলবে না, খেতেও দিবে না। সাফা আর নিশা দুজনেই তাকিয়ে রইল সাদিয়ার দিকে। এমন পরিবারেও মানুষ থাকে? সাফা অবশ্য আজ লক্ষ্য করলো সাফা বাসায় আঞ্চলিক ভাষায় কথা বলে, কিন্তু বাহিরে শুদ্ধ বাংলা ছাড়া কথা বলে না। যদিও এখন এটা লক্ষ্য করার সময় না। কিছু খেয়েছিস? না। আয় আমাদের বাসায় কিছু খেয়ে নিবি। আমার খিদে নেই। খিদে আছে নাকি নেই সেটা আমরা বুঝবো। শুন সাদিয়া, আল্লাহর রাস্তায় পথ চলা এত সহজ নয়। আল্লাহর উপর ভরসা রাখ। উনি নিশ্চয়ই তোকে উত্তম প্রতিদান দিবেন। এর জন্যই আমি অপেক্ষা করে আছি। আমি জানি না আমার উত্তম প্রতিদান কত দূর, তবে আমি ধৈর্য ধরতে চাই। ইহকালে যদি আমার উত্তম প্রতিদান না পাই, নিশ্চয়ই পরকালে মহান সৃষ্টিকর্তা আমাকে উত্তম প্রতিদানই দিবেন। এটাই সবসময় মাথায় রাখ সাদিয়া। আয় আমাদের সাথে কিছু খেয়ে নিবি। তোদের বাসায় কি তোদের ভাইয়া আছে? না, ভাইয়া এখন বাসায় নেই। আমি জানি তুই মাহারাম পুরুষ ছাড়া অন্য কারোর সামনে যাস না। চিন্তা করিস না, ভাইয়া সন্ধ্যার আগে ফিরবে না। সাফা আর নিশা 2 বোন, যমজ তারা, এবং একই ক্লাসে পড়ে। তারা 2 বোন 1 ভাই। ভাই সবার বড়। বাবা মারা গেছেন কয়েক বছর আগে।
ওদের সংসারে ওদের ভাই চালায়, কিন্তু সে মোটেও ওর ভাইয়ের মতো নয়। আর ওদের মাও মাটির মানুষ। সাফা নিশার সাথে সাদিয়াকে দেখে খুবই খুশি হয়েছেন ওদের মা। তিনি সাদিয়াকে একদমই নিজের মেয়ের মতোই মনে করে। সাদিয়াকে দেখে তিনি আপ্যায়ন শুরু করলেন। নিজের মায়ের ছায়া তলেও এত ভালোবাসা সাদিয়া পায় না যতটাই মহিলার কাছে আসলে পায়। সাদিয়ার পেট ভরে যাওয়ার পরেও এক প্রকার জোর করে সবাই অনেক কিছু খাওয়ালো। তাদের সাথে কথা বলতে বলতে কখন সন্ধ্যা হয়ে গেছে খেয়ালই করেনি সাদিয়া। খেয়াল করতে মনে পড়ল ওদের ভাইয়ের আসার সময় হয়ে গেছে। সে দ্রুত ভিতরে গিয়ে বোরকা পরিধান করলো। বাকি সঠিক সময় ওর মনে পড়ছিল, না হলে ওর ভাই এসে পড়লে কি যে একটা অবস্থায় পড়ে যেত সাদিয়া। ওমা, তুমি বোরকা পরেছো কেন? অনেক দেরি হয়ে গেছে আন্টি, আমাকে বাসায় যেতে হবে। না না, আজ বাসায় যাওয়া চলবে না, আজকে থেকে যাও। না আন্টি, অন্য দিন। বাসায় আমি বলে আসিনি। বলে আসোনি তো কী হয়েছে, ফোন করে জানিয়ে দাও। আজকালকার যুগে বাসায় বলে আসিনি বলে সমস্যাই হয় না। পরে এসে থেকে যাবো আন্টি, এখন এমনিতেই দেরি হয়ে গেছে। পরে পরে করে আজ অবধি তুমি আমাদের সাথে একদিনও থাকোনি। এই নাও ফোন, বাসায় ফোন দিয়ে বলো আজ তুমি বাসায় যাবে না। সাদিয়া একেবারে ফোনের দিকে তাকালো। ও বাড়িতে না গেলে কি আদৌ কেউ ওর জন্য চিন্তা করবে? হঠাৎ করে বাসার কলিং বেল বাজলো। নিশ্চয় সাফার নিশার ভাই এসেছে। সাদিয়ার সাথে দেখা হওয়ার আগে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে উঠল না। সে ভিতরে এসে চেঁচিয়ে বলল, মা পানি দাও। দিচ্ছি, তুই বস। সাফার ভাই ড্রয়িং রুমে আসতে সাদিয়াকে দেখতে পেল। এবার অনেক দিন পরে এলে। কেমন আছো সাদিয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? তোমাদের দোয়ায় ভালোই আছি। কিছু মনে করবেন না ভাইয়া, একটা কথা বলি। আপনি এখন যে কথাটা বললেন সেটা শিরক। আমরা সকলে আল্লাহর দয়ায় বেঁচে আছি এবং ভালো আছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এটা তো কখনো ভেবে দেখিনি। তোমাকে ধন্যবাদ আমাকে শিরকের মতো কবিরা গুণ সম্পর্কে সচেতন করার জন্য। ধন্যবাদের কি আছে? তুমি কি এখন চলে যাচ্ছ? জি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আজকে থেকে যাও। খাওয়া দাওয়া কিছু হয়েছে? জি খেয়েছি, তবে আজ থাকা সম্ভব নয়। বাসায় সবাই চিন্তা করবে। সাফার মা জগ থেকে পানি ঢেলে নিয়ে আসলেন ছেলের জন্য। আন্টি, আমি তাহলে যাই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আজকে থেকে যাও মা, এত করে বলছি যখন থাকো। আমি তো তোমার মায়েরই মতো। সাদিয়া এক মুহূর্ত ভাবল, আজ ওকে বাসায় উঠতে দিবে কিনা তা নিয়ে কিঞ্চিত সন্দেহ আছে। আর এনারাও মন থেকে সাদিয়াকে থাকতে বলেছেন। সাদিয়া রাজি হয়ে গেল। সাদিয়া কাল রাতটা ওর বান্ধবীদের বাসায় ছিল, তবে এরপর আর সাফার ভাইয়ের সামনে যায়নি। এমনকি রাতের খাবারও সে ঘরেই খেয়েছে। এবারে সবাই জানে সাদিয়া ইসলামিকভাবে নিজের জীবন পরিচালনা করতে চায়, তাই সবার সাথে না খাওয়ায় কেউ কিছু মনে করেনি। ভোর হতে না হতে সাফার মাকে জানিয়ে বাসা থেকে বিদায় নিয়েছে সাদিয়া। সাফার নিশাও জানত ফজরের নামাজের পরেই সাদিয়া বাসায় চলে যাবে, তাই তিনজন একই সাথে নামাজ আদায় করেছে। পরবর্তীতে সাফার ভাই সাদিয়ার খোঁজে এলে সে জানতে পারে সাদিয়ার করুণ জীবন কাহিনীর কথা। এমনকি সাদিয়া কেমন ছেলে বিয়ে করতে চায় সেটা জানালো সাফা। ওরা কি সাদিয়ার নিজের পরিবার? নিজের বোনের সাথে কেউ কীভাবে এমন করতে পারে? বুঝতে পারছো নিশ্চয়ই সাদিয়ার উপর কেমন মানসিক অত্যাচার হচ্ছে। তার বলতে খুব ভালোই বুঝতে পারছি। ভাইয়া, তোমার চেনা পরিচিত কোনো অবিবাহিত মাওলানা নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। চিন্তা করিস না, সাদিয়া আমার বোনের মতো। আর ওর বিয়ে ওর পছন্দ মতো ছেলের সাথেই দিব। তোমার কি মনে হয় ওর ভাই এমনটা হতে দিবে? কেন দিবে না? না দিলে আমি সাদিয়ার বিয়ে দিব। আমার দুটো বোন আছে, ওদের যদি বিয়ে দিতে পারে তাহলে সাদিয়ার কেন বিয়ে দিতে পারবো না? বাড়ি পৌঁছাতে সাদিয়া দেখল ওর ভাই উঠানে বসে আছে। ওকে দেখে তেড়ে উঠল সে। ওই, সারা রাত কইছিলি তুই? কার লগে রাত কাটাই আইসস? বাহির হ আমার বাড়ি থেকে। আমার বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। সাদিয়া চমকে উঠে ওর ভাইয়ের দিকে তাকালো। সে এমন চিন্তা ভাবনা করেই সাদিয়া সম্পর্কে একটু ওকে বিশ্বাস করে না। এ কেমন ভাই মহান আল্লাহ তাআলা তাকে দিল? সাদিয়া চুলের মুঠি ধরে দুই গালে দুটা থাপ্পড় দিল ওর ভাই। ব্যথা কুকড়ে উঠে সাদিয়া নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সে। আমাকে ছাড়ো, কি করেছি আমি? তুমি কেন আমাকে মারতে চাও? কেন মারতে চাই? তুই আবার আমারে জিজ্ঞেস করস কেন মারতে চাই? বল, তুই সারা রাত কই ছিলি? বললাম তো, সাফার বাসায় ছিলাম। সাফার বাসায় ছিলি মানে কি? ওই যে একটা বড় ভাই আছে, সেটা কি আমি জানি না? খুব তো সতীগিরি দেখাও। তাহলে একলা একটা পরপুরুষের বাসায় গিয়ে কেমনে থাকলা তুমি? উনি একলা কেন থাকবে? বাসায় তো সবাই ছিল। চুপ কর তুই। বাড়ির মান সম্মান সব ডুবাই আইসস তুই। আমার বাসায় তোর আর কোনো জায়গা নেই।
অনেক হয়েছে, তোমার অনেক বাজে কথা আমি শুনেছি, আর আমি সহ্য করতে পারবো না। বাড়ি তোমার একার না, বাবার সম্পত্তির ভাগ আমারও আছে, আমি আমার ভাগেই থাকি। কথাটা বলে যেন আগুনে ঘি ঢেলে দিল সাদিয়া। ওর ভাই আবার ওর চুলের মুঠি ধরে দেওয়ালের সাথে একটা ধাক্কা দিল ওকে। ওই, কিসের সম্পত্তি তোর? তোরে যে আমি খাওয়াই পড়াই, এতে তো তোর সব সম্পত্তি শোধ হয়ে গেছে। এই বাড়িতে কিচ্ছু তোর না। আমার ইচ্ছে হলে লাথি দিয়ে তোর বাসা থেকে বাইর করে দিব, কেউ কিছু করতে পারবো না আমাকে। সবসময় তোমার কথা কেন মানবো আমি? দেশে আইন কানুন রয়েছে, তোমার অত্যাচার আর সহ্য করবো না আমি। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধী। তুমি আমার উপর অত্যাচার করলে আমি পুলিশে যাব। এবার সাদিয়ার মা এসে ওকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। বাইরে পুলিশে দিবি তুই? তোর বাইরে যে তোরা এতগুলো বছর খাওয়াইলো পড়াইলো, তারে তুই পুলিশে দিবি? খালকাইটা কুমির আনছিলাম তোর জন্ম দিয়া। প্রথমে বাপের সম্পত্তি খাইলি, পরে বাপেরে খাইয়ে আমাকে পথের ফকির বানাইলি। এখন যে বাইরে তোরে দয়া করে রাখছে তারেও পুলিশে দিতে চাস? এত সাহস হয়ে গেছে তোর? সাদিয়া চমকে উঠল মায়ের কথায়। ও কখনো কল্পনাও করেনি ওর মা ওকে এই কথাগুলো বলবে। ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় সাদিয়ার বাবা। সাদিয়াকে বাঁচাতে গিয়ে মারা যান তিনি। আর ওর মা এভাবে বলল ওকে। হায়াত মৌত তো আল্লাহর হাতে, সাদিয়ার এখানে কোনো ভূমিকাই ছিল না। তাও বাবার মৃত্যুর পিছনে সবাই ওকেই কেন দায়ী করে ও বুঝতে পারে না। সাদিয়া উঠানেই বসে পড়ল। দুজন ইচ্ছেমতো কথা শুনিয়ে চলে গেল যার যার গন্তব্যে। সাদিয়া এখনও ঠায় বসে আছে। সাদিয়া জানে আজ আর ওকে কেউ ডাকতে আসবে না। নিজে নিজে উঠার চেষ্টা করলো। মাথাটা কেমন ঘোরাচ্ছে। মাকে বলা যাবে না তাহলে নিশ্চয়ই আবারও নতুন কাহিনী শুরু করবেন। আল্ট্রাসোনোগ্রাফি অবধি করিয়ে দিতে পারেন। কোনো মতে নিজের ঘরে গিয়ে জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল সে। এতক্ষণ বুঝতে পারেনি, তবে গায়ে পানি লাগতে যেন শরীরটা জ্বলে উঠল সাদিয়ার। পিঠে অনেকটা কেটে গেছে, হাত পাও ছিলে গেছে, ঠোঁট ও কপালে এখনও কাটা দাগ রয়েছে। সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এমনকি পানি লাগায় খুব যন্ত্রণাও হচ্ছে। কোনো মতো গোসল করে বেরিয়ে এলো সাদিয়া। বাসায় কোনো ব্যথার ওষুধ নেই, তাই ব্যথা নিয়ে আর থাকা যাচ্ছে না। ওষুধ না খেলে নিশ্চয় জ্বর উঠে যাবে। সাদিয়া খুব ভালো করে জানে ও অসুস্থ হয়ে গেলে ও সয়বার করার মতো এই বাড়িতে কেউ নেই। সাদিয়া বোরকা পরিধান করে নিজে রওনা দেয় ফার্মেসির উদ্দেশ্যে। কিরে, কই যাস? ফার্মেসিতে যাই একটু। কেন, তোর ওই বান্ধবীর বাইকে ফার্মেসিতে কাজ করে? মা, তুমি কি কও এগুলো? তাহলে আর কি কমো? ফার্মেসিতে কেন যাস? ব্যথার ওষুধ আনতে। কাল রাইতের ব্যথার লাইগা, নাকি আজকে যে মার খাইলি ওইটার ব্যথার লাইগা? সাদিয়া যেন গাটা ঘিন ঘিন করে উঠল নিজের মায়ের এমন ব্যবহারে। ছি, কি বাজে ভাষা ব্যবহার করছে। সাদিয়া জানা নেই কোনো মা তার মেয়ের সাথে এভাবে কথা বলে কিনা। সাদিয়া ফার্মেসির দিকে না গিয়ে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। যাই হয়ে যাক না কেন, আজ এই ঘর থেকে সে আর বের হবে না। বাসায় কি কেউ আছেন? সাফার ভাইয়ের গলার স্বরে বাহিরে বেরিয়ে এলো সাদিয়ার মা। সাফার ভাইকে সে চিনে, বেশ কয়েকবার সাফা ও নিশিকে এই বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। সাদিয়ার মা তাকে দেখে বিন্দুমাত্রও খুশি হলেন না। কাউকে মুখের উপর তাড়িয়ে দেওয়াও যায় না, বিদায় কোনো রকমে জোর করে মুখে হাসি টেনে বললেন, আরে তুমি আসো, ভিতরে আসো। ধন্যবাদ আন্টি, আসলে আজ আমি এখানে একটা কাজে এসেছিলাম। কি কাজ? আমার বন্ধু ইরফানের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলাম। শুনলাম সাদিয়ার জন্য নাকি আপনারা পাত্র খুঁজছেন, আর ইরফানও বিয়ের জন্য পাত্রী খুঁজছিল, তাই ভাবলাম সাদিয়ার কথা বলি। দ্রুত এক হাসি ফুটল সাদিয়ার মায়ের মুখে, খুশি যেন আর তার ধরে না। ওইখানে দাঁড়ায় আসো কেন? আসো, ভিতরে আসো। এই চেয়ারে বসো। দুজনকে বসিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো সাদিয়ার মা। তার ছেলেকে জানালো সাদিয়ার বিয়ের সম্বন্ধে এসেছে সাফার ভাই। সে একটু অবাক হলো বই কি, বিছানা ছেড়ে উঠে সেদিকে গেল। বারান্দায় দুটো চেয়ারে বসে রয়েছে দুজন যুবক। সাফার ভাইকে সে চিনে, আর তার পাশে রয়েছে আরেকজন। লোকটির পরনে জুব্বা, মুখ ভর্তি দাড়ি, চেহারা থেকে যেন নূর ছড়াচ্ছে। বেশ কিছুটা দূরে থেকেও তার ব্যবহার করা আতরের সুগন্ধ পাচ্ছে সাদিয়ার ভাই। সে সেখানে প্রবেশ করতে সে সুদর্শন যুবকটি তার বলিষ্ঠ কণ্ঠে পরিষ্কারভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত জনাব, কিন্তু আপনাকে জানাই সালামের সঠিক জবাব এটি নয়। সালামের সঠিক জবাব হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। সাদিয়ার ভাই বুড়ুকুসকে লোকটার দিকে তাকালো। দেখতে সুদর্শন হলেও প্রথম সাক্ষাতে ভুল ধরাটা তার পছন্দ হলো না, তাই তেমন সে সৌজন্যতা দেখাতে চাইল না।
কিন্তু এখন সেটাও করা যায় না। সাদিয়ার বিয়ে কথা বলতে এসেছে বলে কথা। সাদিয়ার বোধহয় ওকে পছন্দই হবে। ও তো এমন কাউকেই চাইতো। তাছাড়া মনে হয় ছেলের ইসলামিক জ্ঞান ভালো, যৌতুক নাও চাইতে পারে। তো আপনি কি পাত্র? জি। আপনার লগে কেউ আসে নাই? না জনাব, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি এতিম। ও আচ্ছা, তা আপনি কি কাজ করেন? আমি একজন মাওলানা। একজন মাওলানা যা করেন তাই করি, সাথে একটা মাদ্রাসায় শিক্ষকতা করি। ও, তা বেতন কত? এভাবে হঠাৎ কাউকে বেতন জিজ্ঞেস করা উচিত নয়, কিন্তু যেহেতু বিয়ের ব্যাপার তাই ইরফান নামক যুবকটি তার বেতন সম্পর্কে জানালো। খুব বেশি নয়, তবে দুজনের ভালোভাবেই চলে যাবে। 2 রুমের একটি বাসায় সে থাকে। সম্পদ বলতে একমাত্র এই বাড়িটি তার রয়েছে। সে বেশি বিত্তবান নয়। বিবাহ সম্পর্কিত অনেক কথাই হলো। এর মাঝে একবার খাবার দিয়ে গেছেন সাদিয়ার মা। ইরফানকে তেমন একটা পছন্দ করলো না সাদিয়ার ভাই। ছেলে তো কিছুই নেই। যদি কিছু একটা হয়ে যায় তখন আবার সাদিয়া তার গাড়ি এসেই পড়বে। কথাবার্তা শেষ করে তারা সাদিয়াকে দেখতে চাইল। সাদিয়ার মা হাসি মুখ করে চলে গেলেন সাদিয়াকে ডাকতে। দরজা ভিতর থেকে বন্ধ। সাদিয়া কখনো দরজা বন্ধ করে না। হঠাৎ কেন করছে সেটা বুঝতে পারল না সে। সাদিয়া মা, দরজাটা খোল। মায়ের এমন মমতা ভরা কণ্ঠস্বরে চমকে ওঠে সাদিয়া। ওর মা ওর সাথে ভালো ব্যবহার করছে, এটা শুধু স্বপ্নে আর অন্য লোকের সামনেই সম্ভব। তাহলে কি বাসায় কেউ এসেছে? আসলেই বা ওকে ডাকছে কেন? ও তো কারোর সামনে যায় না। সাদিয়া বড় করে ঘোমটা টেনে হালকা একটু দরজা খুলল। তড়িঘড়ি করে ভিতরে ঢুকে গেল সাদিয়ার মা। এই ফকিন্নির মতো জামা পরে বয়ে রয়েছিস কেন? একটা ভালো জামা পরতে পারলি না কেন? কি হয়েছে? তোরে দেখতে আইছে, তাড়াতাড়ি করে একটা ভালো জামা পরে রেডি হইয়া নে। কে আসছে? পাত্র মাওলানা, তোর পছন্দ হইব। ভালো করে সাজগোজ কর একটু। পাত্রের সাথে আর কি কেউ আসছে? সাফার ভাই আসছে। ওই তো, এই মাওলানারে দইরা আনছে তোর লাইগা। যাক, কাল রাতে তাহলে একটা ভালো কাজ তো করছিস। সাদিয়া চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো। রাগ আসে শয়তানের থেকে, কিন্তু তার মা এমন এমন সব কথা বলে যে রাগ না করিয়া থাকা যায় না। মা, সাফার ভাইয়ের সামনে আমি যাব না। কে? পাত্রী যে বিয়ে করব শুধু তার দেখার অনুমতি আছে। বাহিরের পরপুরুষ দেখলে আমার গুনাহ হইব। এত ঢং দেখে আর বাসি না। কাল সারা রাত তো ওই পোলার লগে কাটাইয়া এখন তার সামনে যাইতে চাস না? মুখ সামলে কথা বলো মা। এই, কি মুখ সামলামো? সত্যি বললে গায়ে ফোস্কা পড়ে, তাই না? সাদিয়া আর কিছুই বলল না। এই মহিলার সাথে কোনো কথা বলাই যায় না, কিন্তু সাফার ভাইয়ের সামনেও তো আর এভাবে যাওয়া যায় না। সাদিয়া বোরকা পরিধান করতে চাইল। এমন সময় ওর মা বলল, তোরা দেখতে আসছে, তুই বোরকা পরস কেন? মাওলানারা পাত্রীদের বোরকা পরা অবস্থাতেই দেখতে চায়। সাদিয়ার মা আর কিছু না বলে ব্রু নাচিয়ে সেখান থেকে চলে গেল। সাদিয়াকে সেখানে নিয়ে যেতেই কোনো এক বাহানা দিয়ে উঠে গেল সাফার ভাই। সাদিয়া কখনোই ওর সামনে আসে না। সাদিয়াকে দেখে পছন্দ হলো ইরফানের। এমনকি সাদিয়াও মাওলানা ইরফানকে দেখে বেশ পছন্দ করলো। তবে পছন্দ করলো না সাদিয়ার ভাই। তবে যখনই শুনলো ছেলে কোনো যৌতুক নিবে না, তখনই সাথে সাথে সে রাজি হয়ে গেল। ছেলের আরেকটা ইচ্ছে, সে আজ সাদিয়াকে বিয়ে করে নিয়ে যাবে। যে বিয়েতে খরচ কম, তাতে নাকি বরকত বেশি থাকে। যদিও ইরফানকে সাদিয়ার পছন্দ ছিল, তবুও সাদিয়াকে কোনোরূপ জিজ্ঞাসা না করে ইরফানের সাথে সেদিনে বিয়ে দেওয়া হলো। একেবারেই অল্প খরচে, আর এই অল্প খরচে 1 টাকাও খরচ হয়নি সাদিয়ার ভাইয়ের। ইরফান নাকি বলেছে সে বিয়েতে মেয়ে পক্ষের খরচ সবচেয়ে কম হয়, সে বিয়েই উত্তম বিবাহ। সাদিয়ার ভাই শুধু কাজীকে গাড়ি ভাড়া করে নিয়ে বাসা অবধি নিয়ে এসেছে, এটুকুই তার খরচ ছিল। তারপর কাজের সামনে কবুল বলে সাদিয়ার ইরফানের একেবারে স্বল্প খরচে বিয়ে সম্পন্ন হয়ে গেল। সিএনজিতে বসে আছে সাদিয়া। এমন নয় যে তার ইরফানকে পছন্দ হয়নি, কিন্তু এভাবে কারো সম্পর্কে খোঁজ না নিয়ে কিভাবে বিয়ে হয়ে যায় তা তার জানা নেই। আজকাল তো আর জুব্বা পরে দাড়ি রাখলে কেউ ধর্মীয় চেতনা সম্পন্ন হয় না। কে জানে কেমন এই লোকটি। সাংসারিক জীবনে সাদিয়ার প্রতি তার মনোভাব কেমন হবে, কিংবা এইভাবে কোনো কিছু যাচাই বাছাই না করে বিয়ে দিয়ে দেওয়ায় ওর বাড়ির লোক সম্পর্কে কী ভাবছে। আমরা এসে গেছি, আপনি নামুন। সাদিয়া সিএনজি থেকে নেমে গেল। 1.5 ঘন্টার মতো লাগলো এখানে পৌঁছাতে। ইরফান সাদিয়ার ব্যাগ নামিয়ে গাড়ি ভাড়া মিটিয়ে বাসার দিকে রওনা হলো, আর তার পিছু পিছু চলল সাদিয়া। বাড়িতে 2টো রুমের একটা ঘর দেখা গেল। বেশ পুরনো, দেওয়ালের রঙও বিবর্ণ হয়ে গেছে। দেওয়ালের ইটগুলো সিমেন্টের হলেও টিনের চাল। কিছুটা দূরেই রয়েছে পাকের ঘর এবং অন্য পাশে বাথরুম।
সাদিয়া দেখলো সেখানে সাপকল লাগানো রয়েছে, তবে উঠোনটা বেশ বড় সড়ো। ভিতরে আসুন। ইরফানের কথায় তার দিকে তাকালো সাদিয়া। তাকে অনুসরণ করে ভিতরে প্রবেশ করলো। আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই, শুধু একটা খাট, দুটো চেয়ার আর একটা আলনা। সেখানে ইরফানের ব্যবহৃত কিছু জামা কাপড়, একটা জায়নামাজ রয়েছে। অপর পাশে একটা টেবিল রয়েছে, সেখানে কোরআন শরীফ, তাসবিহ সহ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়েছে। বসুন, এটাই আজ থেকে আপনার সংসার। আপনাকে শিখিয়ে পড়িয়ে দেওয়ার মতো কিছুই নেই। আপনার সংসার আপনি নিজের মতো করেই গুছিয়ে নেবেন। আপনার সংসার কথাটা কতটা মোহময়! মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সাদিয়া এখন একজনের স্ত্রী, তারও এখন সংসার রয়েছে। এমনকি সে সংসার সাজানোর দায়িত্ব নাকি এখন সাদিয়ার। বাসায় খাওয়ার জন্য কিছু নেই, আমি বাজার করে আনছি, আপনি একটু বসুন। জানি আপনাকে এভাবে রেখে যাওয়াটা উচিত নয়, কিন্তু আপনাকে তো না খাইয়ে আর রাখা যাবে না। সাদিয়া কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালো। লোকটাকে কেন যেন মাত্র কয়েক ঘন্টায় বেশ আপন মনে হচ্ছে। কবুল শব্দের শক্তি কি এটাই? এটাই কি পবিত্র সম্পর্কের বন্ধন? ইরফান চলে গেল বাজারে। সাদিয়া একবার আজ সারা দিনের কথাটা ভেবে নিল। কয়েক ঘন্টা আগেও সে জানতো না আজ তার বিয়ে। আন্দাজও করতে পারিনি, পারার কথাও নয়। বিদায়ের আগেও কেউ কিছু বলেনি, শুধুমাত্র মা বলেছিল মনোযোগ দিয়ে সংসার করতে। একটু একটু ঝগড়া করে যেন ও বাসায় আর ফিরে না যায়। ওখানে তারা আর তাকে রাখবে না। সাদিয়া অবাক হয়ে তাকিয়েছিল ওর মায়ের দিকে। বিয়ে হতে না হতে তাকে জানিয়ে দেওয়া হলো সেখানে তার আর কোনো অধিকার নেই। অন্তত বিদায়ের আগে তো দুজনে একটু ভালো ব্যবহার করতে পারতো। আর বাড়িটাও তো আসার আগে কথা অবধি বলল না। সাদিয়ার মনে পড়ে ছোটবেলায় ওর মা ওকে খুবই ভালোবাসতো। বড় হওয়ার সাথে সাথে সেই ভালোবাসায় বাটা পড়তে শুরু করলো। এজন্যই হয়তো বলে ভালোবাসার রং বদলায়। না হলে কি আর সময়ের সাথে সাথে মায়ের ভালোবাসাও কমতি হতো? আর ভাই তো কোনোদিনও ভালোই বাসেনি। ছোটবেলায় ভাই বোনের সম্পর্ক যেমন স্বাভাবিক থাকে, সাদিয়ার সাথে ভাইয়ের সম্পর্ক তেমন স্বাভাবিক কোনো কালেই ছিল না। সেখানে আরও দূরত্ব সৃষ্টি হয় বাবা মারা যাওয়ার পর থেকে। সাদিয়া যেভাবে ইরফানের সামনে সেভাবে গিয়েছিল, সেভাবে বিয়ে হয়েছে, আর সেভাবে এই বাড়িতে এসেছে। সাদিয়া একবার ভালো করে বাড়িটা দেখলো। সাদিয়া এখন যে ঘরে বসে আছে সেটা বেডরুম। আরেকটা ঘরে শুধু একটা পড়ার টেবিল আর একটা চেয়ার আর একটা বুক সেলফ রয়েছে। এটা সম্ভবত ইরফানের স্টাডি রুম। সামনে রয়েছে বারান্দার মতো কিছু জায়গা, সেখান থেকে এক সিঁড়ি নেমে তারপর উঠোনের বাপাশে রান্নাঘর। গ্যাস আসেনি এখনো, মাটির দুটো চুলা, তিনটে হাঁড়ি, একটা ভাতের আর দুইটা সম্ভবত তরকারির, একটা কড়াই, দুইটা বড় কলস, একটা খুন্তি, কিছু চামচ, তিনটে প্লেট আর চারটা পেয়ালা। এগুলো এখানে রান্নার সামগ্রী। কিছুটা দূরে পুরাতন কিন্তু ব্যবহারযোগ্য একটা চায়ের কাপ দেখা যাচ্ছে। সব কিছু বেশ সাজানো গোছানো। রান্নাঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যেতে সেখানে একটা বালতি আর একটা মগ ছাড়া অন্য কিছুই দেখলো না। তবে সব কিছু মোটামুটি সাজানো গোছানো। ভালোই তো বলেছিল ইরফান, নাকি এতিম? তাহলে এসব কে গুছিয়ে রাখে? ইরফান? ছেলেটাকে বেশ গুণী বলে মনে হলো সাদিয়ার। সাদিয়া আবারও ঘরে গিয়ে বসলো। জ্বর আসার আগে সাদিয়ার মাথা ব্যথা শুরু হয়। সাদিয়া জানে না প্রথম দিনই সাদিয়াকে অসুস্থ দেখে ইরফানের কেমন রিয়াকশন হবে। কিছুক্ষণের মাঝে বাড়িতে প্রবেশ করলো ইরফান। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। আপনার সমস্যা হয়নি তো? সাদিয়া মাথা নাড়িয়ে না জবাব দিল। ইরফান পুরো ঘেমে গেছে। ফ্যান চালু দিয়ে খাটের উপর বসে পড়ল সে। আপনি আমার সাথে তো এখনো কথাই বলেন না। আমাকে কি আপনার পছন্দ হয়নি? না হবে না কেন? আপনি কি অপছন্দ করার মানুষ? তাহলে কথা বলছেন না যে? বাড়ি ঘুরে দেখেছেন? কেমন লাগলো? ভালো। আমার কেউ নেই সাদিয়া, আমি এতিম। 7 বছর বয়সে বাবা মারা যায়, 15 বছর বয়সে মা। তারপর থেকে এই সংসার খালি পড়ে রয়েছে। এখন আমার মায়ের সাজানো গোছানো সংসারের দায়িত্ব আমি আপনাকে দিচ্ছি। হাল ধরতে পারবেন তো সংসারের? আমি চেষ্টা করব। রান্নাবান্না কিছু করতে জানেন? জি জানি। ভালো, তাহলে কাল থেকে আপনিই রান্না করবেন। আজ না হয় আমি আপনাকে রান্না করে খাওয়াই। না না, আমি করতে পারবো। কোনো কি ভরসা হয় না আমাকে? আমি কিন্তু সত্যি ভালো রান্না করি। এত বছর নিজে রান্না করেই খেয়েছিলাম। না তা নয়, আপনি তো বেশ ক্লান্ত, তাই ভাবলাম আমিই করি। হ্যাঁ, আপনিই করবেন। সব সময় এটা এখন আপনারই কাজ, আমি শুধু আপনাকে সাহায্য করব। সংসার তো আর আপনার একার না, আমাদের দুজনের। আমরা দুজন মিলেমিশে সংসারের সকল কাজ করব। সাদিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরফানের দিকে। সাদিয়া বুঝতে পেরেছে ইরফানই আল্লাহর পক্ষ থেকে তার জন্য উত্তম প্রতিদান। এই সামান্য কিছু কথাই সাদিয়ার কাছে ইরফানকে অসামান্য করে তুলেছে। রাতের রান্নাটা সাদিয়া আর ইরফান দুজনে মিলেই শুরু করলো। খাওয়ার সময় ইরফান আলাদা প্লেট নিতে দিল না সাদিয়াকে, নিজেই খাইয়ে দিল। স্ত্রীকে খাইয়ে দেওয়া নবীর সুন্নত। সাদিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ইরফানের দিকে। ও সব সময় এমন যত্নবান স্বামী চাইতো, কিন্তু ভাবতেও পারেনি আসলেই এমন কেউ ওর ভাগ্যে আছে।
মনে মনে সাফার ভাইকে হাজারটা ধন্যবাদ দিল সাদিয়া। তার জন্য ইরফানের মতো স্বামী সে পেয়েছে। অবশ্য তার জন্য বলা যায় না, সাদিয়ার জোর মেলানো ছিল তার সাথে। আপনার ঠোঁটে আর কপালে আঘাতের চিহ্ন কেন? বাথরুমে পড়ে গিয়েছিলাম। মিথ্যে বলা কিন্তু মহাপাপ। আমি চাই না আমার স্ত্রী একজন পাপী হবেন। ভাইয়া মেরেছিল। কেন? আমাকে গাড় থেকে নামানোর জন্য একের পর এক দোষ ধরত, সেই উসিলাই মারত। খুবই খারাপ। তার উচিত হয়নি আমার আমানতের সাথে এমন ব্যবহার করা। আপনি আমার অর্থাৎ অন্যের আমানত ছিলেন। আপনার ভাইয়ের উচিত ছিল সেই আমানত যত্ন সহকারে রাখা। সাদিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কি অদ্ভুত জীবন তার। সে জানে না তার ভবিষ্যৎ কেমন, কিন্তু তার বর্তমান খুবই সুন্দর। এমনও হতে পারে ইরফানেরও খুব দ্রুত বদলে যাবে, কারণ ভালোবাসার রং বদলায়। তবে এখন অবধি লোকটাকে খুব ভালোই মনে হচ্ছে সাদিয়ার কাছে। নিজেকে বেশ অসুস্থ মনে হচ্ছে সাদিয়ার। তাও কোনো মতো অজু করে নামাজটা আদায় করে নিল। আজ ওদের বিয়ে সম্পন্ন হয়েছে, এর জন্য নফল নামাজ পড়ল সাদিয়া। ইরফানও অবশ্য পড়েছে। দুজনই নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। সাদিয়া বুঝতে পারছে তার শরীরে প্রচণ্ড জ্বর, আর এটাকে লুকিয়ে রাখা যাচ্ছে না। মাথাটা ঘুরছে। ঠিক পড়ে যাওয়ার আগ মুহূর্তে সাদিয়াকে ধরে ফেলল ইরফান। সাদিয়া, কি হয়েছে আপনার? কই না তো, কিছু না। কিছু না মানে কি? আপনার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওষুধ খেয়েছেন? সাদিয়া না বোধক মাথা নাড়ল। আপনি শুয়ে থাকুন, আমি ওষুধ নিয়ে আসছি। সাদিয়া কিছুই বলল না। ইরফানে সাদিয়াকে খাটে শোয়ালো। সাদিয়ার দরজা লাগানোর মতো অবস্থাও নেই, তাই দরজায় তালা লাগিয়ে ইরফান ছুটল ফার্মেসির উদ্দেশ্যে। ফার্মেসি থেকে ওষুধ এনে ইরফান সাদিয়াকে খাইয়ে দিল। শরীর খুবই গরম। ইরফান একটা তোয়ালেতে কিছুটা পানি আর রুমাল দিয়ে কপালে জলপট্টি দেওয়া শুরু করলো। মহান আল্লাহ বলেন, জ্বর আসে জাহান্নামের আগুন থেকে, তাই তোমরা সেটা পানি দিয়ে প্রমোষিত করো। বেশ অনেকক্ষণ ধরে ইরফান সাদিয়ার মাথায় জলপট্টি দিল। সাদিয়ার জ্ঞান হারিয়ে ফেলছিল। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরল তার। সে দেখলো ইরফান তার মাথায় জলপট্টি দিচ্ছে। চমকে উঠল সাদিয়া। ইরফান ওর সেবা করছে। আজ অবধি কেউ ওর সেবা করেনি। আর ইরফান কিনা বিয়ের প্রথম রাতে সাদিয়ার সেবা করছে। এখন কেমন লাগছে আপনার সাদিয়া? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কেন আমার সেবা করছেন? স্বামী অসুস্থ হলে স্ত্রী যদি স্বামীর সেবা করতে পারে, তাহলে স্ত্রী অসুস্থ হলে স্বামী কেন তার সেবা করতে পারবে না? সাদিয়ার চোখে জল চলে আসে। আজ অবধি এত ভালোবাসা ওকে কেউ দেয়নি। ভবিষ্যতে ইরফানের সাথেও সুখী হবে কি না জানে না, কিন্তু এই মুহূর্তে সাদিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সুখী। পরিশেষে জীবনে 40টা বসন্ত একসাথে পার করে দিয়েছে সাদিয়া আর ইরফান। সেই সংসারের অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। সব কিছু ছাড়িয়ে সাদিয়া ছিল খুশি, প্রচণ্ড রকমের খুশি মানুষ। সাদিয়াকে আজ অবধি যারা ভালোবেসেছে তারা প্রত্যেকে নিজের রং বদলেছে। ওই যে ভালোবাসার রং বদলায়, কিন্তু এই কথাটি ইরফানের পক্ষে আজ অবধি প্রযোজ্য হয়নি। সে আজও নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসে গেছে সাদিয়াকে। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। প্রতিদিন আমার নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গল্পটির নাম হচ্ছে ভালোবাসার রং বদলায়। লিখেছেন স্নেহা ইসলাম প্রিয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।